দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। অবরুদ্ধ জীবন থেকে মুক্তি, জীবিকার তাগিদে রাস্তায় নেমে পরিবহন সংকটে চরম ভোগান্তি। এত জ্যামের মধ্যে অনেক বেশি আর কি হ্যাসেল করতে হচ্ছে। হাউস বিল্ডিং থেকে জাম ঠেলতে ঠেলতে এসেছি। এখন উত্তরায় যাব, এখন গাড়ি আদৌ পাবো কিনা এটাই তো দাঁড়াই আছে। দেশকে নিয়ে বহির্বিশ্বে অসত্য খবর প্রচার হচ্ছে, দেশীয় গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ হয়নি বলছে সরকার। নাশকতার অভিযোগে রাজধানীতে পুলিশের চিরুনি অভিযান, 24 ঘণ্টায় 800-র বেশি গ্রেফতার। ডক্টর ইউনূসের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, চলবে দুর্নীতি মামলা। আদেশ হাইকোর্টের। সীমিত আকারে শুরু ব্যাংকিং কার্যক্রম, নগদ টাকা তুলতে গ্রাহকদের ভিড়। সীমিত আকারে শুরু ব্যাংকিং কার্যক্রম, নগদ টাকা তুলতে গ্রাহকদের ভিড়। দর্শক, আজকে আমাদের সাথে আছেন ডক্টর মিজানুর রহমান। তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্বাগত আপনাকে। আর আমি মনজুর আল মতিন। আজকে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে নিশ্চয়ই এমন কিছু বিষয় আপনাদেরকে চিন্তায় ফেলছে যেগুলো আপনারা হয়তো সকালে খবরের কাগজে দেখেন। তার একটি দিয়ে শুরু করতে চাই। জানালায় দাঁড়াতেই গুলি এসে কেড়ে নিল শিশুটিকে। বেশ কয়েকটি খবর এরকম আছে, আমরা সেগুলোতে যাব আস্তে আস্তে। এই খবরটি পড়েই শুরু করি। জানালার পাশেই সমীরের পড়ার টেবিল, পড়ার বই, প্লাস্টিকের খেলনা, ঘরের মেঝেতে এখনো ছোপ ছোপ রক্তের দাগ। গত শুক্রবার জানালা দিয়ে আসা একটি বুলেট সামিরের চোখ দিয়ে ঢুকে মাথার খুলি ভেদ করে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 11 বছরের সাফকাত সামির। ওই দিন 19 জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে মিরপুরে কাফরুলে এই ঘটনাটি ঘটে। এর আরও বিস্তারিত নিশ্চয়ই আপনারা দেখেছেন, এবং সেখানে যে বাবার বর্ণনা রয়েছে সেটাও খুব প্রণিধানযোগ্য। এবং সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি কোনো দল করেন না, তিনি একেবারেই নির্বিবাদ একজন মানুষ, হয়তো আওয়ামী লীগকে সমর্থনও করেন, এবং কারফিউয়ের যে নিয়ম কানুন সব কিছু মেনেই তিনি চলছিলেন। তারপর কি হলো তার খানিকটা বর্ণনা বোধহয় পড়ে ফেললেই ভালো হবে। গতকাল সোমবার সামিরদের বাসায় গিয়ে নির্মম মৃত্যুর চিহ্ন দেখা যায়। নানাবাড়ি আশুলিয়ায় একমাত্র সন্তানকে দাফন করে মা ফারিয়া ইবনাত সেখানেই রয়ে গেছেন। বাবা সাবিকুর রহমান মিরপুরের ছোট্ট বাসাটিতে ফিরে এসে সন্তানের স্মৃতি হাতড়াচ্ছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছোট চাকরি করেন। শিশু সামির একটি মাদ্রাসায় 5ম শ্রেণীতে পড়ত। সাবিকুর রহমানের সঙ্গে যখন কথা হয় তখন তার চোখের পানি থামছিলই না। তিনি বলেন, শুক্রবার বিকালে তিনি পাশেই বকুলতলা মাঠের কাছে ছিলেন। হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড এবং গুলি হচ্ছিল দেখে বাসার দিকে রওনা দেন তিনি। এমন সময় এক প্রতিবেশীর কাছ থেকে বাসায় গুলি এবং রক্তের সংবাদ পান। দ্রুত বাসায় এসে দেখেন তার একমাত্র সন্তান রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে আছে। তাকে কোলে নিয়ে ছুটে যান পাশের একটি বেসরকারি ক্লিনিকে। চিকিৎসক বলেন শিশুটি আর বেঁচে নেই। সন্তানের লাশ হাসপাতালে থাকা অবস্থায় এলাকার মুরব্বী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন হাজির হন। তিনি সাকিবুর রহমানকে নিয়ে যান কাফরুল থানায়। তিনি বোঝাতে থাকেন সন্তানের লাশ দ্রুত দাফন করা বাবা হিসেবে তার দায়িত্ব। আইনি জটিলতায় না গিয়ে দ্রুত দাফন সম্পন্ন করার পরামর্শ দেন তিনি সহ স্থানীয় মুরব্বীরা। বাবা সাবিকুর মুরব্বীদের কথা মেনে আর মামলায় যাননি। নিশ্চয়ই এই ধরনের ঘটনাগুলো চোখে পড়ছে অধ্যাপক মিজানুর রহমান। এবং আমাদের অনেকেরই সন্তান আছে, সন্তানের পরে অনেকের নাতি নাতনিও আছে। এই শিশুদের চেহারা যখন আমরা দেখছি, আসলে কোন জিনিসটা প্রথম মনে আসছে যে একটি শিশু বারান্দায় যাচ্ছে বা জানালায় দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে গিয়ে বেরিয়ে গেছে। আরেক শিশুর মৃত্যুর খবর খানিকক্ষণ আগে আসলো। বেশ কিছুদিন লড়াই করেছিল সে মৃত্যুর সাথে, সম্ভবত রিয়া তার নাম। এরকম বেশ কয়েকটি ঘটনা চোখে পড়েছে নিশ্চয়ই আপনার, আরও অনেকগুলো ধীরে ধীরে হয়তো পড়েও শোনাবো।
এই যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যারা মারা গেছেন কখনো তাদেরকে সন্ত্রাসী, সরকার বিরোধী, বিএনপি জামাত, এই যে পরিচয়গুলো দেয়া হচ্ছে, এই শিশুর কি পরিচয় আসলে? খুবই মর্মান্তিক আসলে। এই জিনিসটা আমি আগেও বহুবার বলেছিলাম, যদি রাজনৈতিক প্রতিপক্ষ পরস্পরের সাথে মারামারি করে অথবা পুলিশ এবং রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে মারামারি হাঙ্গামা হয়, এতে যদি কেউ হতাহত হয়, যে কোনো মৃত্যু বা আহত নিহত হওয়ার বিষয়গুলোকে অত্যন্ত মর্মান্তিক। বাট এই ওটারও একটা কিছুটা হয়তো জাস্টিফিকেশন দেওয়া যেতে পারে যে বিবদমান দুই পক্ষ মারামারি করে একজন মারা গেল অথবা পুলিশের সাথে সংঘর্ষ লিপ্ত হয়ে মারা গেল, এইটার একটা ব্যাখ্যা হয়তো দাঁড় করানো যায়, যদিও এগুলো একটা সভ্য সমাজে হতে পারে না। কিন্তু একেবারে নিরপরাধ, বিশেষ করে শিশু মৃত্যু আমাদের এইবারই না, এর আগেও দেখছি আমরা, ইভেন ওই পাড়ার মধ্যে দুইজন সন্ত্রাসী করতে গিয়ে খিলগাঁয়ের দিকে শিশু মৃত্যু, এই ঘটনা কিন্তু আছে। তো এইগুলো আমি জানি না এগুলোর কি ব্যাখ্যা হবে, বাট এগুলো খুবই মর্মস্পর্শী ঘটনা। বিশেষ করে শিশু, পথচারী বা একেবারে ইনোসেন্ট যারা এই দুই পক্ষের পাল্টাপাল্টিতে নিহত হয়, আসলে এগুলোর কোনো ব্যাখ্যা নাই। এই জন্য যে রিয়ার কথা বলছিলাম তার খবরটা বোধহয় ফাঁকে একটু পড়ে নিলে ভালো। এটা অনেকগুলো আছে যে অনলাইন থেকে একটু দর্শকদের সাথে লেখার মধ্যে আছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সে সময় পরিবারের সবার সঙ্গে বাসার ছাদে গিয়েছিল 6 বছরের ছোট্ট মেয়ে রিয়া গোপ। হঠাৎ গুলি এসে লাগে 5ম শ্রেণীর এই শিক্ষার্থীর শরীরে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 5 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। এবং এখানে র্যাবের তরফ থেকে আজকে মহাপরিচালক বলেছেন হেলিকপ্টার থেকে র্যাব কোনো গুলি করেনি। তাহলে এই যে হেলিকপ্টার উড়েছে, হেলিকপ্টার থেকে গুলির কথা একটু আগে প্রথম আলোর রিপোর্টটিতেও পড়ছিলাম, এই গুলির দায় কার যদি র্যাব বলে আমরা হেলিকপ্টার ওড়াইনি, হেলিকপ্টার থেকে গুলি করিনি? আমি জানি না, হেলিকপ্টার তো উঠতে আমরা দেখছি, র্যাবের কিনা আমি জানি না। তো সেখান থেকে ওরা বলছে আমরা টিয়ার সেল অথবা রাবার বুলেট এইগুলো নিক্ষেপ করছি, যে প্রাণঘাতী বুলেট। আমি জানি না, এই কথাগুলো আরও বহুবার আমি বলছিলাম যে পুলিশের কাছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা হতে পারে একবারে শত্রু পক্ষের সাথে যুদ্ধ হচ্ছে, সেখানে মরণাস্ত্র ব্যবহার করা যায়, কিন্তু যখন মব, জনতা, হ্যাঁ এদের পেছনে হয়তো ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, অনেকে এর পিছনে টাকা ব্যবহার করে লোকদেরকে নিয়ে আসছে, কিন্তু যারা এসে আসলে সম্মুখ যুদ্ধে পড়ে গেছে, যারা একদম গুলি খাওয়ার অবস্থায় পড়ছে, এরা কিন্তু অনেকেই আছে যারা জানেও না কি জন্য এই ঘটনাটা ঘটছে। এই দুর্ভাগ্যজনক হচ্ছে তারা তো বাসা থেকে বের হননি, কারফিউ চলছিল, এই দুই শিশু ঠিক আছে, বের হলো একজন জানালা, আমি বলছি বের হলেও তো কোনো অপরাধ নেই, মানুষ তো জীবিকার, এটা তো দুইটা বা শিশুর কথা বলছেন, অনেকে আছে রিক্সাওয়ালা, ছোট দোকানদার, রং মিস্ত্রি, চিটাগংয়ের এরকম যেগুলো আছে, আমি যে সেগুলো সবগুলোর কথা বলছি, যে এগুলো আমি জানি না, প্রায় বলা হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে অস্ত্র থাকবে সেই অস্ত্রটা হতে হবে মানে প্রাণঘাতী না। সেইটা আমরা যখন যখন ওই ভারত বাংলাদেশের বর্ডারে যখন কিলিং হয়, তো তখনও কিন্তু বারবার মিটিং করলে এই কথাটা বলা হয় যে বিএসএফের কাছে যেই বন্দুক বা গুলি আছে এটা যেন ব্যবহার করা হয়, সেই ব্যবহারটা হবে জাস্ট হয়তো তাকে আহত করবে বা তাকে পাকড়াই করার মতো একটা অ্যানেস্থেশিয়ার জাতীয় মতো কাজ করবে, বাট এটা যেন প্রাণঘাতী না হয়। এটা কিন্তু আমাদের দিক থেকে বহুবার বলা হয়েছে। তো একইভাবে আমি বুঝতে পারছি না যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো একদম সেকেন্ড লাইন অফ ডিফেন্স। প্রথমে এটা কি কখনো শুনেছেন যে মানে ঢাকার আকাশে মুক্তিযুদ্ধের পরে যে উড়োজাহাজ থেকে, হেলিকপ্টার থেকে গুলি হয়েছে? না, এই হেলিকপ্টার তো ছিলই না আমাদের। হেলিকপ্টার পুলিশের, র্যাবের হেলিকপ্টার মতো সাম্প্রতিক সংযোজন এগুলো। আবার এটাও আছে, হেলিকপ্টারের গুলি করার ব্যাপারটা তো একেবারেই মানে আমি বলবো যে সমর্থনযোগ্য না। আবার ওইদিকে যখন দেখেন পুলিশ মানে কতটা অসহায় হলে শেষ পর্যন্ত গিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদের মধ্যে আশ্রয় নিয়েছিল। তারা কিন্তু বেশ 8-10 জনই ছিল, আর্মসও ছিল, হয়তো গুলি করলে ওখানে অনেক লোককে মেরে ফেলতে পারত। আবার এর পাল্টা ভিডিও নিশ্চয়ই দেখেছেন যে হেলিকপ্টার থেকে পুলিশরা ছাদে নেমেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ছাদ থেকে গুলি করার অভিযোগ এসেছে। না, আমি বলছি যে উদ্ধার করার ব্যাপার আছে,
পুলিশ আটকা পড়ছে এবং সেই পুলিশ আবার আটকা পড়ার পরে তাদেরকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার আসছে, এগুলো দেখা গেছে। এখন এগুলো উভয় পক্ষে পাল্টাপাল্টি তো খবর দিতেই পারে, পত্রিকায় আসতে পারে অথবা র্যাবের থেকে ব্যাখ্যা আসতে পারে। আমি যেই জায়গাটা মূল জায়গাটাই বলছি সেটা হচ্ছে আপনি যখন মব বা কোনো একটা বিক্ষুব্ধ জনতা হোক, তারা কোনো ষড়যন্ত্রকারী অথবা যেটাকে বলি আমরা কোনো মতলববাজের পরশোনায় উদ্বুদ্ধ হয়ে অথবা টাকা দিয়ে যাই আসুক না কেন, এই লোকগুলো সবগুলোই জঙ্গি সন্ত্রাসী এরকম বলা তো ঠিক হবে না। আছে ইভেন বেশ কিছু গ্রেফতারও হয়েছে, তার একটা গ্রেফতারের খবরও নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, এটা দৈনিক সমকালে। শ্রমিক লীগ নেতার নির্দেশে বাস ডিপোতে আগুন। চট্টগ্রামে বিআরটিসি বাস ডিপোতে আগুন দেওয়ার ঘটনায় শ্রমিক লীগ নেতা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। একটু পড়ে ফেলি। তারা হলেন দিদারুল আলম ও সোহেল রানা ওরফে বাবু। তাদের মধ্যে দিদার নগরীর বায়েজিদ বোস্তামি থানা শ্রমিক লীগের সভাপতি। যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সিএমপি। দিদারের নির্দেশে শনিবার রাতে হাটহাজারী থানার নতুন পাড়ায় বিআরটিসি বাস ডিপোতে আগুন দেন সোহেল। এতে 2টি বাস পুড়ে যায়, আরও 2টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় পরদিন হাটহাজারী থানায় মামলা করে বিআরটিসি। এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। এতে সোহেলের চেহারা স্পষ্ট হয়। সোমবার আবারও তাকে বিআরটিসি এলাকায় দেখে আটক করে পুলিশে দেন সংস্থাটির কর্মকর্তা। বিআরটিসির কর্মকর্তা আটক করছেন, পুলিশ নন। বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার জুলফিকার আলী বলেন, সোহেলকে পুলিশে দেওয়ার পর তার বাসায় যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে বাসে আগুন দেওয়ার সময় পরিহিত জামাসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও হাটহাজারী থানার এসআই রহমতুল্লাহ বলেন, সোহেলের বাড়ি লালমনিরহাটে। এবং এরপরে আরও একটা খবর এসেছে, সেটা ডেইলি স্টারে। সেখানে বাসে আগুন দিতে 4 লাখ টাকার চুক্তি, শ্রমিক লীগ নেতা গ্রেফতার। এটারই আরো বিস্তারিত কিভাবে একজন আওয়ামী লীগের নেতা তাকে মজার ব্যাপার হচ্ছে সে কাজে নিযুক্ত করলেন, যে টোকাই টাইপের যে সাধারণ ছোট একটা বাচ্চাকে ইউজ করা হয়েছে, জাস্ট ইজ নট দ্যাট অ্যাডাল্ট মনে হচ্ছে। তাকে বলা হয়েছে যে তুই 4টা বাস পুরি 4 লাখ টাকা পাবি, এখন 500 টাকা নেই। জিনিসটা এরকম। এখন এই শ্রমিকের নেতা যারা হয়, শ্রমিক তাদেরও সে হয়তো আরেকজনের থেকে আশ্বাস পেয়েছে, ঠিক আছে তোমাকে 5 লাখ টাকা দেবো, এখন 10,000 টাকা নাও। এগুলো চুক্তিভিত্তিতে কাজ করার ঘটনা ঘটছে। এবং জিনিসটা সিম্পলি যে 4 লাখ টাকা পাবি একটা আমাদের এই যে ঢাকার কোথাও যদি আমরা মানে এটা কি বুঝতে পারেন যে আওয়ামী লীগ বা শ্রমিক লীগের নেতাদের কেন এই ধরনের উদ্দেশ্য থাকবে, এর মধ্যে কেন বাস পড়াতে হবে তাদের? এগুলো শ্রমিক লীগের একটা ওয়ার্ড লেভেলে সে কোন দল করে কি করে এগুলো নিয়ে আমি জানি না ঠিক। আর সবচেয়ে বড় কথা তো নাম লেখায় তো দুটো সবচেয়ে বড় কথা এই শ্রমিক যত কিছু আছে ওই সবাই গিয়া এই যত রকমের লোক থাকে আশ্রয় নেই, কিন্তু সরকারি সংগঠন যেটা থাকে এটা শ্রমিকের হোক আর ইয়ার হোক, বিশ্বভাবে ঢাকা শহর একজন কৃষক লীগ করে, ঢাকা শহরের কৃষক লীগের কাজ কি? তো এরা হচ্ছে তারা বিভিন্ন স্বার্থ হাসিল করার জন্য আইসার নাম অন্তর্ভুক্ত করে। শ্রমিকের একটা ওয়ার্ড লেভেলের নেতা, এখন সে আওয়ামী লীগ অথবা বিএনপি এগুলো কোনো ব্যাপার না। তা সে একজনকে টোকাইকে বা ওই জাতীয় একটা ছোট বাচ্চাকে 4 লক্ষ টাকা দিয়ে ঠিক করছে, 500 টাকা দিচ্ছে। এখন তাকে এই যেটাকে আপনার ওয়ার্ড লেভেলের শ্রমিক, তাকে হয়তো আরেকজন বলছে তোকে 50,000 টাকা এখন তোকে 50,000 টাকা দিব, এখন তুই 2,000 টাকা নে। সে হয়তো এটা করছে। আমি জানি যে এইগুলোর মধ্যে মানে সুযোগটা কিভাবে হয়। আমরা বলা হচ্ছে যে আমাদের প্রচুর জায়গার মধ্যে এরকম শিশুদের মর্মান্তিক মৃত্যু, যেটা এটা একেবারে তো সহনীয় নয়। এই যে জায়গায় জায়গায় আগুন ধরানোর কাজে যাদেরকে ব্যবহার করা হয়েছে, এদের একটা বিরাট একটা অংশ হচ্ছে ঢাকা শহরে বিশেষ করে 100-150টা কিশোর গ্যাং আছে। এবং এই কিশোর গ্যাংগুলো কিন্তু স্থানীয় নেতা যারা, মস্তান যারা, তারা এগুলোকে পৃষ্ঠপোষকতা করে। এবং থানায় সাথেও কিন্তু যে খুব একটা বৈরী সম্পর্ক থাকে তা না, অনেক সময় মিলেমিশেই, কারণ এগুলোকে অনেক কাজেও লাগে। তো সেই জন্য আবার কিছুটা হলেও তারা থানা পুলিশের উপর একটা বৈরী, এই জন্য মাঝে মধ্যে ধরে, এই জন্য সারা। তো এইগুলোকে দেখেন এই বয়সের একটা মানে কিশোর, যে তাদের বয়স 12, 13, 14, 15, 16 এরকম যে বয়সগুলো, এই বয়সে তাদের কোনো স্কুল নাই, তাদের কোনো পড়াশোনা নাই, তাদের কোনো কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নেই। এই যে বসে থাকে এবং এই যখন যেদিকে যাকে দিয়ে দেখা গেল এক ওয়ার্ড কমিশন আরেক ওয়ার্ড কমিশনের বিরুদ্ধে ইউজ করে একদল আর জাস্ট একটা টিভিতে আমি দেখলাম কতগুলাকে মিরপুর 10 নম্বর সেকশনের এখানে, এটা বোধহয় পরশু দিনের ঘটনা, পরশু দিন যেদিন কারফিউ দিয়ে দিল ওই দিন সকালে কতগুলা এই জাতীয় ছেলেকে জোর করছে, খুব সুন্দর ইন্ডিপেন্ডেন্ট বলছে যে আমরা ভাইয়া আমাদের 100 টাকা করে দিচ্ছে, এই জন্য আসছি।
মানে ভাইয়ের নাম আবার বলতে পারে না। এবং সেখানেই বোধ হয় যে এই ধরনের রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তার ব্যাপারে সরকারের দায়িত্বর প্রশ্নটি আসে, সেখানে আসবো। তার আগে একটা প্রতিবেদন দেখতে চাই। এক সপ্তাহের অবরুদ্ধ অবস্থার পর খুলল অফিস আদালত, রাজপথ মুখর হলো গাড়ি চলাচল আর কর্মজীবীদের পদচারণায়। তবে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ছিল ভোগান্তি। আর রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় গাড়ি চলতে না দেয়ায় ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। মাকসুদুর নবীর রিপোর্ট, ছবি তুলেছেন সুকান্ত সরকার। আন্দোলন, সংঘর্ষ, সহিংসতা, কারফিউ, এক সপ্তাহের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি। অফিস আদালত খুলতেই রাজপথের গুমোট হাওয়া বদলে যায় কর্মজীবীদের কোলাহলে। সকাল 11টায় অফিস ধরতে যেভাবে পেরেছেন ছুটেছেন কর্মস্থলে। পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরা না ফেরার মাঝামাঝি যে স্বস্তি আর উৎকণ্ঠা, তাই উঠে এলো সাধারণ মানুষের কণ্ঠে। যে আসলে এই কয়েকদিন দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, এখন দেশের পরিস্থিতি মোটামুটি ভালো হয়েছে, স্বাভাবিক হওয়ার চেষ্টা হচ্ছে। একটু আগে যদি মেনে নিত তাহলে হয়তো বা আমাদের আমরা যারা স্টুডেন্ট আছে তাদের হয়তো বা এতগুলো প্রাণঘাতী হতো না। আর হয়তোবা আমাদের দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে অথবা জনজীবন যেভাবে থেমে গেছে, এটা হয়তোবা আরও আগে সব ঠিক হয়ে যেত। তো আমরা চাই কারো জীবন যাতে আর না যাক, আমাদের অর্থনৈতিক এরপর আমাদের জনসাধারণের যাতে আর কোনো ক্ষতি না আসুক, এটাই চাই। তবে শহরের ফুটপাতে হেঁটে অল্প দূরত্বে কর্মস্থলে যাবার এমন স্বস্তি পাননি সড়ক পথের যাত্রীরা। একদিকে বন্ধ মেট্রো রেল, অন্যদিকে খোলা নেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তার উপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা ইস্যুতে গাড়ি চলাচলে মানা। এমন অবস্থায় সপ্তাহখানেক পর পথে বেরিয়ে ভোগান্তি পিছু ছাড়েনি সাধারণ মানুষের। রাজধানীর মহাখালী মোড় থেকে ভিআইপি রোডে প্রবেশে বিধিনিষেধের কারণে হাজারো গাড়িকে ফিরিয়ে দেয়া হয় বনানী অভিমুখে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় সব প্রাইভেট কার চলছে মূল সড়কে। ফলে রাস্তার দুপাশে ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। 30 মিনিটের গন্তব্য যেতে লেগে যায় 2-3 ঘন্টা। শেওড়াপাড়া থেকে এই পর্যন্ত 2 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। এখন উত্তরায় যাব, এখন গাড়ি আদৌ পাবো কিনা এটাই তো দাঁড়াই আছে, দেখা যাক কি হয়। জাম স্যার, হাউস বিল্ডিং থেকে জাম ঠেলতে আইছি। প্রতিদিন 3 লাখ মানুষ চলাচল করত মেট্রো রেলে, কিন্তু নাশকতার পর তা বন্ধ থাকায় এত মানুষের যাওয়া আসায় কষ্টের শেষ ছিল না, বিশেষ করে মিরপুরের যাত্রীদের। আমরা যারা মেট্রোতে রেগুলার চলাফেরা করি, বাসে আসলে এত সময় নিচ্ছে, এত জ্যামের মধ্যে অনেক বেশি হ্যাসেল করতে হচ্ছে। মেট্রোলে চলাচলা করছি, মনে করেন শান্তি মতো জায়গা পৌঁছে গেছি, 10 মিনিটের জায়গায় 5 মিনিট লাগছে, সময় লাগে না বেশি। তখন তো জ্যামের ভিতরে বেরোচ্ছে 1 ঘন্টা এই সিস্টেমে। সীমিত পরিসরে অফিস খোলার প্রথম দিনই যে দুর্ভোগ ছিল নগর জুড়ে, তা ভাবিয়েছে নাগরিক জীবনকে। তাই অপেক্ষা সবকিছু স্বাভাবিক হবার। মাকসুদুর নবী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, একটা বিরতির সময় হয়েছে, একটু পরে ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আরও একটা প্রতিবেদন দেখব। দেশকে নিয়ে বহির্বিশ্বে অনেক অসত্য খবর প্রচার হচ্ছে। এ বিষয়ে দেশীয় গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ডের সাথে একটি মতবিনিময়ে এই আহ্বান জানান সরকার প্রধান। এ সময় মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। আমি আপনি আক্রান্ত হবই, এটা আমি এডিটর্স গিল্ডের সাথে সরকার প্রধানের মতবিনিময় সভা। দুপুর 3টায় এই আয়োজনে অংশ নিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন বিভিন্ন গণমাধ্যমের 37 জন সম্পাদক। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, আমরা এ সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। প্রধানমন্ত্রী বলেন, সহিংসতা চালিয়ে ক্ষতি করা হয়েছে দেশের জনগণের। আহ্বান জানান সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার। তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। ডিজিটাল বাংলাদেশের কুফল এবার মানুষ পেল জানিয়ে প্রধানমন্ত্রী মিথ্যা সংবাদের ভিড়ে মানুষ যেন সঠিক তথ্য জানতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানান। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফলও মানুষ পেয়েছে, কুফলও মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমতের সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা।
এবং মানুষজন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। কে নালিশ দিল, কে সুনাম করলো, চিন্তা না করে মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমস্ত বাংলাদেশ থেকে সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ফিরে আসবো অধ্যাপক মিজান আপনার কাছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে মৃতের সংখ্যার বিভিন্ন পরিসংখ্যান আমরা দেখেছি। দৈনিক প্রথম আলো 197-এর কথা আজকে বলছে, আজকে সকালে। কিন্তু একই সাথে এটাও বোধহয় খেয়াল করা যায় যে ইলেকট্রনিক মিডিয়াতে আসলে মৃতের সংখ্যা নিয়ে খুব একটা আলাপ নেই। এই যে মানুষের কাছে বিশ্বাসযোগ্য সংবাদের কথা প্রধানমন্ত্রী বলছিলেন, সঠিক সংবাদের কথা বলছিলেন, এই ক্ষেত্রে আসলে এই দুটি মাধ্যম যাদের আসলে নিরাপত্তার ব্যাপারটাও ভিন্ন, তারা কিভাবে কাজ করতে পারে বলে মনে হয় আপনার? না, এটা এই যেগুলো ইয়েতে আসছে কিনা বলা হয় প্রিন্ট মিডিয়াতে আসছে, এগুলোরও আবার একুরেট কিনা, কারণ দুই হিসাব দুই রকম আছে, একটা স্পট আবার হাসপাতাল, বেশি কম হতেই পারে, এটা আমি জানি না এক্স্যাক্টলি। হয়তো যদি স্কুল কলেজের শিক্ষার্থী যারা আছে এদের খবরটা হয়তো স্ব প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই পর্যন্ত নিহত হয়নি, বুয়েটের কোনো শিক্ষার্থী নিহত হয়নি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সম্ভবত নিহত হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিহত হয়নি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিহত হয়নি। এটা কি এখন হলফ করে বলা যায়? সব ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলছি, ভাইস চ্যান্সেলর তারা কিভাবে জানবেন এই মুহূর্তে, যারা ছড়িয়ে গেছেন, যারা হলে ছিলেন না? ভাইস চ্যান্সেলর সাহেব ইন্টারনেটও তো বন্ধ ছিল, কোনো না কোনো ভাবে খবর পেত। একটা ছাত্র যখন মারা যায়, আমি তো ভাইস চ্যান্সেলর ছিলাম 8 বছর, এটা না জানার কোনো কারণ নেই। ইস্টার্ন ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী নিহত হয়নি। তো আমি জাস্ট দায়িত্ব নিয়ে বলতেছি, ভাইস চ্যান্সেলরের সোর্স উল্লেখ করে বলতে। কিন্তু এই ধরনের দেশব্যাপী ব্ল্যাকআউট যখন হয়, ইন্টারনেট বন্ধ থাকে, তখন কি অন্য এর আগের পূর্বের অভিজ্ঞতার সাথে এটা মেলানো যায়? না না না, এটা কোনো কারণে নেই। কোনো জায়গায় বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র মারা গেছে, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, বুয়েটের হোক, এইটা ভাইস চ্যান্সেলর সাহেবের কাছে খবরটা আসবে না, এরকম হওয়ার কোনো, তার তো অভিভাবক আছে, কেউ না কেউ তো আছে, ব্যবহারিস তো কেউ নেই, কেউ না কোনো না কোনোভাবে এটা আসবে। আমি এটা উপাচার্যদের সাথে 16 জনের সাথে কথা বলে দায়িত্ব নিয়ে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেলস কলেজের একজন ছাত্র মারা গেল, কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটিতে ছাত্র নিহত। না না, আমি বলছি আর কি যে হিসাবটা যখন পরিপূর্ণভাবে আসবে এটা একটু সময় লাগবে। আপনি একটু আগে বললেন যে মিডিয়া টিডিয়া, আরে ইন্টারনেটের সমস্যা আছে, নিহতর পূর্ণাঙ্গ তালিকা পেতে হলে হয়তো একটু সময় লাগবে। আপনার প্রশ্নটা কি ছিল? এখন জানতে চাচ্ছিলাম যে পত্রিকায় যে আসে বা ইলেকট্রনিক মিডিয়ায় যে খবরগুলো আসে, যে তফাৎটা নিশ্চয়ই আপনিও খেয়াল করেন, সেটার ফলে আসলে মানুষ কোনটা বিশ্বাস করবে? না, মানুষ তো মানে বাস্তবতা হচ্ছে, তো মানুষ তো প্রচুর মারা গেছে প্রত্যেকটা, এবং সংখ্যার দরকার নেই, 100, 150, 200, একটা মৃত্যু তো অত্যন্ত দুঃখজনক। সেটাই বলে আমি, নট নেসেসারি যে এটা 150 না 160 না 65 না 190, এটা না, এটা সিঙ্গেল ডেট। মানে আমি বলবো যে এইটা কোনোভাবেই সরকারের তরফ থেকে তো বারবার বলা হচ্ছে যে আসলে এছাড়া উপায় ছিল না। এই এক পর্যায়ে জনাব ওবায়দুল কাদের বলেছিলেন যে দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং তার কারণেই তাদের এই অবস্থায় আসতে হয়েছে। এই যে মৃত্যুর সংখ্যা, তার সাথে সরকারের যে প্রয়োজন বল প্রয়োগের, তার একটা ভারসাম্যের কথা তো সবসময় বলা হয়, সেটা আসলে কতদূর এখানে রক্ষা হয়েছে? না, একটা তো হচ্ছে যে আপনি যখন বিশেষ করে সাইদাবাদ এলাকায় যেটা হয়েছে, পুলিশকে মেরে, পুলিশকে যীশু খ্রিস্টের মতন তাও উল্টো করে, যীশু তো সেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, কী পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল। আপনি বাংলাদেশ টেলিভিশনের যে ঘটনাগুলো ঘটছে, টেলিভিশনের দেয়াল ভেঙে ঢুকে তছনছ করতে, এগুলো তো মানে কি ইনস্টলেশন, এগুলোতে আমি জানি না, আমাদের যেগুলোকে বলা হয় একেবারে মূল রাষ্ট্রীয় স্থাপনা, তো সেইগুলো যখন আক্রান্ত হয়, তো সেখানেও আমি যেটা মনে করি আর কি, যে যথাযথ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল কিনা সেটাও একটা প্রশ্ন। তারপরে এটা তো আগের দিনই প্রধানমন্ত্রী নিজেই আশঙ্কায় প্রকাশ করলেন যে এই ধরনের হতে পারে এবং হলে তারা কঠোর হবেন। সেই ক্ষেত্রে আগে কতটুকু এই ক্ষেত্রে নিরাপত্তা বিধান করা যেত? সেনাবাহিনী তো পরে মাঠে নামলো। আমাদের যেই পরিমাণ মানে স্থাপনাগুলোতে যেই পরিমাণ পুলিশ থাকে, এটা যেমন নরসিংদী যখন জেলখানা ভেঙলো, তো এগুলো এত অর্গানাইজড ওয়েতে করা হয়েছে যে জেল ভেঙে সমস্ত কয়েদি অস্ত্র সব লুট করে নিয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং, একটা নোহা মাইক্রোবাসও ওখানে দাঁড় করানো ছিল এবং এই 9 জন সন্ত্রাসীকে ওই নোহা মাইক্রোবাসে করে চলে গেছে। তার মানে
যারা অ্যাটাক করছিল তারা অত্যন্ত পরিকল্পিত সুসংগঠিতভাবে করছে। সেই উল্টো দিক থেকে আমাদের গোয়েন্দা তথ্য আমরা অনেক সময় খুব বলি আমাদের গোয়েন্দা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, এটা সেটা আমি এখন বিশ্বাস করি যে এগুলো খুবই ফাঁপা কথাবার্তা। থাকলে যদি আগে জানা থাকতো, আপনি মানে একটা আমি জানি না এটা মানে ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এরকম ঘটনা হয়তো ঘটছে, জেলখানা ভেঙে সমস্ত কয়েদি এবং অস্ত্র লুট করে সব নিয়ে যাওয়া, এবং এত পরিকল্পিত। হয়তো স্পার্ক অফ দ্য ওম্যান উত্তেজিত জনতা ভাঙলে একদিকে হয়তো, মূল টার্গেট করে জঙ্গিদেরকে উদ্ধার করে একটা নোহা মাইক্রোবাসে নিয়ে যাওয়া। বাকিরা তো আবার আত্মসমর্পণ করেছেন, যারা কিন্তু ওদের দুইজনকে হয়তো ধরতে পারছে মহিলাদের, বাকিদেরকে পাওয়া বলে মনে হয় না। আর অস্ত্রগুলো যেগুলো পুলিশের বোতা অস্ত্র, জঙ্গিদের বাইরে যারা ছিলেন এরা আত্মসমর্পণ করেছেন, সবাই করে নাই, এখন অনেকে রয়ে গেছে। কিন্তু অস্ত্র যখন মানে লুণ্ঠিত হয়, তো এখানে তো যদি ওইভাবে এটা জেলখানা, এখানে যদি সত্যি সত্যি নিরাপত্তা ব্যবস্থা জোরালো থাকতো, ওখানে কয়েকশো লোক মারা যাওয়ার কথা, ওখানে যুদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে তো দেখা গেছে পুলিশও পালিয়ে গেছে, তারপরে অস্ত্রগুলো লুণ্ঠিত হলো এবং জেলার চলে গেছে, এই ঘটনাগুলো ঘটছে। আমি এইগুলো তো এখন একটা তো পোস্টমর্টেম কেন কে ঘটলো, কে দায়ী ছিল, এটা নিয়ে করতেই পারি। কিন্তু এইগুলো হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার যে দুর্বলতাগুলো আছে, যেগুলো বলা হয় আর কি, আসলে বাস্তবে সেরকম ব্যবস্থা আসলে কোথাও ছিল না। নাহলে টেলিভিশন এইভাবে ধ্বংস করে ফেলা, বিটিভি মূল অডিটোরিয়ামের অনেকখানি অংশ পড়ে গেছে। 50 বছর যাবত তো এই আন্দোলন দেখছি আমি, এই মানে ছোটবেলায় 69 সালেও কিছুটা দেখছি, আর পরবর্তী পর্যায়ে এরশাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলন সবই দেখছি। কিন্তু বিটিভিতে গিয়ে আক্রমণ করার ঘটনা তো কখনো আক্রমণ করে ঢুকে পড়া, আমি যেটা বলছি, এখন পুলিশ তো মামলা করতেছে এবং পুলিশের মামলাগুলা আমি বলি একেবারে দায় সারা গোছের মামলা। ওই একজন, দুইজন, চারজন নেতা আর অজ্ঞাতনামা 300-400, আমি যেটা বলি যে এর আগে যে 29শে অক্টোবর, তো ওই যে প্রধান বিচারপতির 28শে অক্টোবর, তো ওই যে মামলাটা হয়েছিল, পুলিশে আমি জিজ্ঞেস করতে চাই ওইটার কি বিচার হয়েছে? অথবা পুলিশ হাসপাতালে যে আক্রান্ত হয়েছিল, অথবা ওই ফকিরের পুলে যে একটা পুলিশকে মেরে ফেলছিল, ওটাও তো মামলা হয়েছিল ওই একইভাবে। 4-5 জনের নাম, অজ্ঞাতনামা 300, অজ্ঞাতনামা 2500, 2000। এই মামলাগুলো গত 50 বছরে পাকিস্তান আমল শুরু করলে যে অজ্ঞাতনামা দিয়ে যে মামলা হয়, অথবা 150, 200, 500, 400 আসামি দিয়ে, এই মামলার কোনো একটার কি বিচার করতে পারছে? এবং একই পরিণতি কিন্তু এটা হবে। এই যে এখন যে মামলাগুলো যেভাবে হচ্ছে, যে একটা মামলায় 1000, 1500, 150, 500 করে আসামি আর 4-5জন নেতার নাম দেয়। আমি বলছি আগের মামলা যেগুলো হয়েছিল এগুলোর কি হলো? ওগুলো হইলে কিন্তু এখন আর এগুলো হইতো না। যদি মনে করা হয় যে একই গোষ্ঠী এই একই কাজ করছে, তাহলে যদি প্রধান বিচারপতি ভবন আক্রান্ত হওয়ার পরে যাদেরকে বিরুদ্ধে মামলা করা হয়েছিল, অথবা পুলিশ হাসপাতালে জ্বালিয়ে দিয়েছিল, মনে আছে অ্যাম্বুলেন্স সহ, এবং একজন পুলিশ তো এবার তো 3-4জন পুলিশ মারা গেছে, একজন পুলিশ কিন্তু ফুকেরের পুলে পিটাইয়ে মারা হয়েছিল ওই মাটির মধ্যে শুয়ে। তো ওটা কিন্তু ভিডিও ফুটেজ সব আমরাই তো দেখছি। তাই আমি পুলিশে জিজ্ঞেস করতেছি ওই মামলাগুলো কেন বিচার হলো না? হলে কিন্তু এই একই জিনিস আবার হতো না। নিশ্চয়ই। হ্যাঁ, আরেকটা প্রতিবেদন এবং তার আগে একটু বক্তব্য শুনতে চাই। গেল কয়েকদিনের হতাহতের ঘটনা তদন্তে গণবিজ্ঞপ্তি দিয়ে জনগণের কাছে তথ্য প্রমাণ চাওয়া হবে। বিচার বিভাগীয় কমিশনের প্রথম বৈঠক শেষে একথা জানিয়েছেন কমিশন প্রধান বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সহিংসতা হওয়া জায়গাগুলো পরিদর্শনে যাবে বিচার বিভাগীয় কমিশন। বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। আমরা চেষ্টা করব সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করবার জন্য। নাশকতার অভিযোগে রাজধানীতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে গেল 24 ঘন্টায় 800-র বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে বেশ কয়েকজনের স্বজনদের দাবি তারা নিরপরাধ। আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন। রাজধানীতে গত 24 ঘন্টায় 641 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, শনিরাখড়া সহ বিভিন্ন এলাকা থেকে এদের নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এখন পর্যন্ত রাজধানীতে 50টির অধিক মামলা হয়েছে, যেসব মামলায় প্রায় 2000 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র পুলিশই গ্রেপ্তার করেছে প্রায় 1600 জনকে। 200 জনকে র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং প্রায় 200 জন যারা আছে তাদের কিন্তু ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে বলে দেখানো হয়েছে। আমরা রিক্সা চালাই রাতে 3টা বাজে পুলিশ আইরা আমাদের তালা খুলে পরে ওখান থেকে ধরে নিয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সিএমএম আদালতে সকাল থেকেই নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি থানা থেকেই যে পুলিশ ভ্যানগুলো যখন সিএমএম আদালতে প্রবেশ করছিল তখন এইখানে যারা স্বজন ছিল তারা কিন্তু সেসব পুলিশ ভ্যানের সামনে তাদের সন্তানদের নাম ধরে ধরে চিৎকার করে করে বলছিল এবং ভেতর থেকেও কিন্তু তারাও চিৎকার করছিল। আমার ছেলে নবাবপুর দোকান করে, দোকান বন্ধ করে যাওয়া যাচ্ছে, শনি একটা সামনে মেঘদাবার ইচ্ছে ধরে লেগেছে। আল্লাহ উপরে নিচে মাটি জানেন না, আমার ছেলেটারে কি করে যে নিয়ে এসে আমার ছেলেটারে আমি বকেলে রাখছি, আমি রাস্তার নামতে দেই নাই। গেটে তালা লাগাই তাইয়া আমার বোমারে ধাক্কাটা জিতকে ভাবে আমার বোমারে শনি এক বেতন রয়েছে আমার বোমা যাই। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাতে বলেছেন যে কোনো নাশকতাকারীকে ছাড় দেওয়া হবে না। তারপর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে তেমনই কিন্তু এলাকায় এলাকায় ব্লক রেড দেওয়া হয়েছে। 154টি মামলা দায়ের করা হয়েছে এবং 154টি মামলায় এখন পর্যন্ত 1380 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য জন আমাদের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে তারা কিন্তু রিমান্ডে রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। আমাদের সদস্যদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যাদের আদালতে তোলা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। এই যে তদন্তের প্রয়োজনীয়তার কথা এর আগে আপনি বলছিলেন, এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার নাম সম্ভবত আশিক এবং তার প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে, তারপরেও তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার মা বারবার বলছেন যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় এবং প্রতিবন্ধী একজনের আসলে এই ধরনের কোনো অপরাধে যুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা নিশ্চয়ই বোধগম্য। এই যে সরকারের তরফ থেকে প্রত্যেককে খুঁজে বের করার যে কথা বলা হচ্ছে এবং তদন্ত কমিশনের তরফ থেকে যে বলা হচ্ছে তারা সবার কাছ থেকে তথ্য আহ্বান করবেন, এখানে আজকের এই যুগে যেখানে আসলে প্রত্যেকের হাতে একটি করে মোবাইল ফোন, সেখানে ক্যামেরা এবং এই যে এত বড় ঘটনা দেশ জুড়ে ঘটলো, সেটার একটা সুষ্ঠু তদন্ত করার জন্য আসলে কি করা প্রয়োজন এবং সেখানে কি নাগরিকদের অংশগ্রহণ প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? না, এইটা তো যেটা ডিমান্ড ছিল আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে, সেটা ছিল প্রথম দিনে যে বিশেষ করে আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহ যে ঘটনা ঘটছে সেটার জন্যই এখন একটা তদন্ত এক সদস্যের কমিশন এই যদি বলেন যে গত 7 দিনের ঘটনার সবটা তদন্ত করবে তাহলে 7 বছর লেগে যাবে। আমার মনে হয় এদিক দিয়ে ঠিকই আছে, টার্মস অফ রেফারেন্সে একটা বের হলে বাকিটা হয়তো, অথবা এগুলোর জন্য আলাদা আলাদা কমিশন করা যেতে পারে, প্রতিদিনের জন্য কমিশন করা যেতে পারে, দ্যাটস ডিফারেন্স। বাট সেটা কাদের নিয়ে করলে ভালো হয়? না, যারা আমাদের তো যাদের প্রতি আস্থা আছে এরকম কাউকে নিয়েই করতে হবে। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন এরকম ঘটনা করলে বিচার বিভাগীয় তদন্ত কমিশন আমরা চাই এবং মোস্ট কেসেস এগুলো রিটায়ার্ড বিচারপতি দিয়ে করা হয়। এইবারই প্রথম দেখলাম একদম সিটিং জাজ হাইকোর্ট ডিভিশনের ওনাকে দিয়ে করা হয়েছে। আশা করি উনি ওনার মতো করে কাজ করবে। সেখানে উনি নাগরিকদের যাদের কাছে তথ্য আছে, প্রমাণ আছে, আর মোবাইল আছে, ছবি আছে, এগুলো সাবমিট করতে পারবে সেটা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, পুলিশের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি, এই ধরনের ঘটনার পরে এইভাবে যে গ্রেপ্তার, এইটা আগেকার দিন তো আসলে নাই। আন্দাজের উপর কতগুলো লোকটা ধরলাম, এর মধ্যে থেকে হয়তো শেষ পর্যন্ত আসামি বের হবে, এইটা এক ধরনের একসময় প্রচলিত ছিল। বাট এখন শুধু সিসি ক্যামেরা না, সিসি ক্যামেরা দিয়ে অনেক সময় স্পষ্ট হয় না, হাজার হাজার মোবাইল, এই প্রত্যেকটা ঘটনা বা যুদ্ধ অবস্থা যখন তৈরি হয়েছে সাইদাবাদে অথবা ফার্ম গেটে এখানে সেখানে, তো সব জায়গায় কিন্তু অসংখ্য ক্যামেরা ছিল, টিভি ক্যামেরা ছিল, স্টুডিওগুলোর প্রত্যেকটা ক্যামেরার মধ্যে এগুলো আছে। এখন অপারেশন শুড বি সার্জিক্যাল, একদম দেখে এই হচ্ছে তার এই গাড়ি ভাঙতেছে, আগুন লাগাচ্ছে, তার ছবি, আর তাকে অ্যারেস্ট করা হলো। এরকম যদি না হলে আপনি এখন বাহবা নেওয়ার জন্য যারে পান তারে ধরে নিয়ে গেলেন, এটা একটা শেষ পর্যন্ত বাণিজ্যিকীকরণ হয়। বাণিজ্যিকরণ বলতে হচ্ছে এগুলো প্রচুর লোক বা থানায় যাবে, ছুটাবে, সেই জন্য আর্থিক লেনদেন হয়, কোর্ট কাছারি পুলিশ এদের লাভ হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। যদি
মানে সত্যি সত্যি প্রত্যেকটা ঘটনার যেটা বিপ্লব যেটা বলল যে পুলিশ হত্যা প্রত্যেকটা জিনিসের তদন্ত করবে, সেখানে ইট শুড বি একদম সার্জিক্যাল। অন্তত 2 জনকে ধরেন সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। কিন্তু বাংলাদেশে এরকম কি আপনি দেখেছেন যে আসলে একটা যে ঘটনায় একটা রাজনৈতিক রং ছড়িয়ে যায়, তারপরে সেখানে আসলে আগে তদন্ত হয়, পুলিশ খুঁজে দেখে যে আসলে কি অপরাধী এবং তারপরে গ্রেফতার হয়, এরকম নজির আছে আমাদের? না, অনেক সময় পুলিশকে এখন তদন্ত করে যদি শেষ করার পরে গ্রেপ্তার করতে যায়, সে গ্রেপ্তার তো আসামি তো ইন্ডিয়া পালাই যাবে, অ্যারেস্ট হতে পারে, আমাদের আইন অনুযায়ী এটা হতে পারে। মানে একবারে তদন্ত করে শেষ করলাম তারপরে ও কিন্তু একটা প্রাথমিক তদন্ত তো হতে পারে, সেটাই তো বলছি। প্রাথমিক সমস্ত ফুটেজ তো আছে। আমি বলছি প্রত্যেকটা, এখানে একবার শুনলাম 50টা, আবার পুলিশ বললো যে 153টা। যতটা মামলায় হোক প্রত্যেকটা মামলার জন্য অন্তত 2 জন 4 জন করে ধরেন, বাকিগুলো পরে আসবে। নির্দিষ্ট করে দেন, না ধরে আপনি যদি একদম সামনে যারে পাইছেন তাকে ধরে নিয়ে আসলেন, এরকম যদি হয় জিনিসটা, তার মানে হচ্ছে অতীতে এই সকল মামলাগুলোর যে অতীতে যে পরিণতি হয়েছে এগুলোরও তাই হবে। আপনি যদি 200, 400, 500 লোক, আবু সাঈদের ঘটনা যদি ধরি, সেখানে তো প্রথম অভিযোগটা পুলিশের বিরুদ্ধে এবং তার সেটার জন্য তো যে শিশুদের কথা আমরা শুরুতে আলাপ করছিলাম, সেখানেও পুলিশের গুলির অভিযোগ আমরা দেখছি, হেলিকপ্টার থেকে গুলির অভিযোগ দেখছি। আমার প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগগুলোতে মামলা হবে এবং মামলা সাধারণত পুলিশই তদন্ত করে, কিন্তু যখন অভিযোগটাই পুলিশের বিরুদ্ধে আসলে তখন পুলিশের তদন্ত কতটুকু গ্রহণযোগ্য হবে? না, অভিযোগটা পুলিশের বিরুদ্ধে কিনা এটা তো মানে এখনই, তাইলে তো আগেও আমরাও কমেন্ট করে ফেলতেছি এটা পুলিশে করছে। আপনি কি শিওর যে পুলিশে করছে? আবু সাঈদের ক্ষেত্রে কি আপনার সন্দেহ আছে? আমি তো এটার জন্য তো তদন্ত কমিটি করাই হয়েছে এই ইনসিডেন্টালে। এই আপনি তারপরেও যখন তদন্ত হবে সেখানে সেই পুলিশ, এই যে শিশুটির কথা প্রথমে পড়লাম, তার বাবা তো পরিষ্কারভাবে বলছেন যে তখন আকাশ থেকে গুলি এসেছে, ফলে অভিযোগ, অন্তত এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে অভিযোগটা পুলিশের বিরুদ্ধে। যে উনি আকাশ থেকে আসছে, গুলি যখন আসে উপর দিক থেকে আসছে না আকাশ থেকে আসছে, মানে একেবারে যদি শিওর হয় তাহলে তো উনি একটা, তিনি তো অভিযোগ করছেন, নিশ্চিত হওয়ার প্রশ্ন নয়। উনি একটা কমপ্লেইন তো করতে পারেন এবং সেখানে তখন তদন্তটা কে করবেন এটা আমার জিজ্ঞাসা। সেজন্য তো এটা তো পুলিশ, এই যে প্রথম দিনের ঘটনা যেরকম 6 তারিখের 6 জন, এটা তো বিচার বিভাগ তদন্ত কমিটি করা হয়েছে, এই জন্য পুলিশ করবে না। আমার ধারণা এখানেও তাই করা উচিত, যে যেগুলোতে পুলিশের বিরুদ্ধে যেগুলো বাড়াবাড়ি অথবা অতি উৎসাহী যে সকল অভিযোগগুলো আসবে, সেগুলোর জন্য আলাদা করেই পুলিশের নিজস্ব একটা মেকানিজম সবসময় থাকে। যদি এরকম পুলিশের, আমরা অনেক সময় করি না, পুলিশ যে বিভিন্ন রকমের অনিয়ম করে, দুর্নীতি করে, এগুলোর জন্য প্রায় কিন্তু পুলিশের শাস্তি হওয়ার ইন্টারনাল একটা মেকানিজম আছে, প্রচুর শাস্তিও হয়। তো সেখানে একটা হতে পারে পুলিশের তদন্ত পুলিশই করবে কিনা এই ঘটনার প্রেক্ষিতে, সেক্ষেত্রে আবার ওখানেও এরকম সুপ্রিম কোর্টে যদি থেকে অথবা সরকার থেকে যদি আবার আরেকটা বিচারপতি দিয়ে অন্য ঘটনাগুলো, অর্থাৎ পুলিশে ঢাকা শহরে পুলিশে যে সকল ঘটনাগুলো ঘটছে যেখানে পুলিশ ঘটিয়েছে এরকম যেগুলো সন্দেহ করা হচ্ছে, সেগুলো তদন্ত করার জন্য একটা আলাদা বিচার বিভাগ কমিশন হইতে পারে আরেকটা। কিন্তু একটার উপর চাপাই দিলে কিন্তু দীর্ঘদিন সময় লেগে যাবে। জি, আরও একটা বক্তব্য শুনবো স্বরাষ্ট্রমন্ত্রীর। পরিস্থিতি স্বাভাবিক হলে তুলে নেওয়া হবে কারফিউ, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, সহিংসতায় নিহতদের তালিকা করছে পুলিশ বাহিনী। আমরা সেনাবাহিনীকে আমরা এই কাজে লাগিয়েছি, আর এটা সেনাবাহিনী কাজ শেষ হলে দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। আরও একটা প্রতিবেদন দেখে নিতে চাই। চলমান অস্থিরতা ঘিরে আবারও বহির্বিশ্বে ভাবমূর্তির সংকটে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন এই সুযোগে বেঁকে বসতে পারেন ক্রেতারা, যা লুফে নিতে পারে প্রতিযোগী দেশগুলো। এমন অবস্থায় ভাবমূর্তি ফেরাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ইমদাদ হকের রিপোর্ট। ডলার সংকট, ব্যাংক খাতের অস্থিরতা কিংবা রপ্তানিতে ভাটা, লম্বা সময় ধরেই অর্থনীতি ঝুঁকছে এসব কারণে। তার মধ্যে নতুন বিপত্তি, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে অচল অবস্থা। একদিকে কারফিউ স্থবির উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থা, অন্যদিকে ইন্টারনেট না থাকায় বিশ্ব থেকে একরকম বিচ্ছিন্ন সব ধরনের কার্যক্রম।
কেবল তাই নয়, গেল কয়েকদিনে চট্টগ্রাম বন্দরে আটকে গেছে রপ্তানির প্রায় 7,000 কন্টেইনার। পোশাক খাতে দৈনিক ক্ষতি ছাড়ায় 1,500 কোটি টাকা। নেতিবাচক প্রভাব পড়ে অন্যান্য খাতেও। এমন অবস্থাকে ব্যবসায়ীরা দেখছেন মরার ওপর খাড়ার ঘা হিসেবে। আপনার কারফিউ থাকুক অথবা না থাকুক, যাতে আপনার কাঁচামাল আপনার মোটামুটি আপনার প্রত্যেকটা জায়গায় আপনার সরবরাহ ঠিক থাকে। আমাদের মিল কারখানা বন্ধ, আমাদের ব্যাংকের ইন্টারেস্ট আর বন্ধ নাই। কিছু প্যাকেজ হয়তো সরকার দিতে পারে, যেগুলি ব্যবসায়ীরা কিছুটা যেন তারা সহায়তা পায় আর কি। ব্যবসায়ীরা জানান, চলমান অস্থিরতায় ভাবমূর্তির সংকটে পড়বে বাংলাদেশ। তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের ক্রেতারা ভাববেন নতুন করে। বিনিয়োগকারীরাও আমলে নেবেন দেশের রাজনৈতিক পরিস্থিতি। কেননা সুষ্ঠু পরিবেশ না থাকলে বিঘ্ন হবে ব্যবসার পরিবেশ, যেখান থেকে কঠিন হবে মুনাফা অর্জন। একই মত অর্থনীতিবিদদের। আমাদের সুদের হার ছিল 9, চলে গেছে 14-তে, আরও বাড়ার সম্ভাবনা। ডলার ছিল 80, চলে গেছে 120, আরও বাড়তে পারে। তো এই আঘাতগুলো যেমন আমাদের সইতে হবে, এখানে যে এই গণ্ডগোলের জন্য যে লসটা আমাদের হবে, সেটা অবশ্যই আমরা আমাদেরভাবে মেকআপ করতে হবে। এটা শুধু সরকারকে এফেক্ট করবে তা না, এটা আপনার কিন্তু অন্যান্য সব প্রতিষ্ঠানের ব্যাংকাররা এলসি যখন খুলতে যাবে, এলসি কনফার্ম একটা তৃতীয় পার্টি যখন এলসি কনফার্মেশন, সেখানে কিন্তু তারা ঝুঁকিটা যখন মাপবে, এই সব তথ্যগুলো তখন আমলে নিয়ে বলবে কান্ট্রি রিস্ক তো অনেক হাই, আগে যা ছিল তার চেয়ে বেড়ে গেছে, কাজে আমি তোমার এলসি কনফার্মেশন করবো ঠিকই, কনফার্মেশন ফিটা কিন্তু তোমাকে বেশি দিতে হবে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত ইন্টারনেট সেবা চালু সহ খুলে দিতে হবে সব প্রতিষ্ঠান। সেই সাথে সরকারকে উদ্যোগী হতে হবে আন্তর্জাতিক বিশ্বে ভাবমূর্তি পুনরুদ্ধারে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। এখানে আরেকটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, এই যে শেষ পর্যন্ত তো ছাত্ররা যা বললেন সেই দাবি মেনে নেওয়া হলো, আদালত থেকে একই ধরনের আদেশ আসলো, কিন্তু একটু ফিরে গেলে যখন তারা এই কথাটা অন্তত বলছিল যে একটা কমিশন করা হোক, যারা এখানে সব পক্ষ রয়েছেন তাদের কথা শুনে একটা সংস্কার করা হোক কোটা ব্যবস্থার, তারপরে সরকার যে আচরণ করলেন এদের সাথে, ফিরে তাকালে আসলে এই গোটা আন্দোলনটাকে সরকার যেভাবে সামলাতে চেয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন? না, এগুলো নিয়ে অনেক কথা হয়ে গেছে, বরং আপনি যেটা নিয়ে প্রতিবেদন দেখেন সেটা বলি। একটু সংক্ষেপে যদি তারপরে বলতেন। হ্যাঁ, সরকার বিলম্ব করছে কিনা এটা নিয়েও, কারণ সরকার এবং আন্দোলনকারী তাদের একই স্ট্যান্ড পয়েন্ট ছিল, কি হবে, কোটা থাকবে না। তো সরকার তো কোটা বাতিলই করে দিয়েছিল আগে, তাহলে কি করলে হাইকোর্টে রায় দেওয়া 18 সালের কথা বলছেন। হাইকোর্টের এটা সাম্প্রতিক যে রায় ওটাকে বাতিল হলো। তারপরে সরকার কি করলো, সাথে সাথে আপিল করলো মানে সরকার চায় না কোটা থাকুক, নাকি একই জায়গায় চলে আসলো। তো এখন হাইকোর্ট যখন একটা রায় দিল, তো এটার এগেইনস্টে কি আরেকটা প্রজ্ঞাপন জারি করতে পারে গভর্নমেন্ট? এটা কোর্টে আন্দোলনকারীরা তো বলছিলেন যে তারা চান যে এক্ষেত্রে একটা সংস্কার করা হোক, তারা পুরো বাতিল চান না। সংস্কারের জন্য যখন হাইকোর্ট থেকে রায় হলো, তাহলে এটা কি এখন শাহবাগে এসে বাতিল করে দিয়ে আবার আরেকটা প্রজ্ঞাপন জারি করো? ওটা তো কোর্টে মীমাংসা করতে হবে। হাইকোর্টের যখন বাতিল করলো, তাহলে সাথে সাথে কিন্তু আন্দোলনের পরে যেভাবে এগিয়ে আনা হলো পুরো ব্যাপারটা আদালতেও, সেটাকে আগে মোটে আগে আনা হয়নি। ওটা তো হাইকোর্টের রায়টা যখন পূর্ণাঙ্গ রায় হলো, তখনই তো এরপরেই তো যখন প্রথমে, কিন্তু সেই শুনানি তো সামনের মাসে হবার কথা ছিল, পুরো ব্যাপারটা এগিয়ে আসলো সরকারের আবেদনের প্রেক্ষিতে। তো 7 তারিখ যখন দিছিল, তখন কিন্তু হাইকোর্টের রায়টাই ছিল না। তো কিসের উপর শুনানি হবে? চিফ জাস্টিস বলছেন যে এটা তো আমার কাছে রায় নাই। যখন পূর্ণাঙ্গ রায় দেওয়া হলো, এর 48 ঘন্টার মধ্যে কিন্তু তখন আবার সময় চাওয়া হলো, এবং তখনই তো এটা 7 তারিখ আগেই এটাকে। কিন্তু তখন সরকারের তরফ থেকে কি এই কথাটা বলা যেত না যে পূর্ণাঙ্গ রায় নামার সাথে সাথে আমরা এটা দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করব? না, ওরা তো এরকম, ও তো 48 ঘন্টার মধ্যে করতে হবে, সংসদ বসে অধিবেশন করতে হবে, বহু কিছু বলা হয়েছে, কিন্তু লিগেল যে ব্যাপারটা ছিল এটা তো অ্যাডজাস্ট করতেই হতো। এটা না, ছাত্রদের সাথে কি বসার সুযোগ ছিল না? যেমন শিক্ষকদের সাথে এখানে জনাব ওবায়দুল কাদের বসেছেন, আপনারা তো এখনো কর্মবিরতিতেই আছেন। সেটা দ্রুত সমাধান হওয়া উচিত, এটাও একটা কারণ। মানে আলোচনা কি করা যেত না ছাত্রদের সাথে? আলোচনা হয়নি তা বলে না, কিন্তু আলোচনাটা ব্যাপারটাই ছিল। কোন আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা কি বসেছেন আপনার জানা মতে? আমি জানি না, এটা আলোচনা তো কার সাথে আলোচনা হলো না হলো এটা ব্যাপার না। আমি যেটা বলছি যে এটার জন্য, হ্যাঁ, যখন মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক আছে, দুই দিন যখন ঘটনা ঘটলো, মাননীয় প্রধানমন্ত্রী যখন বলল যে এই রোববারে, তখন ডেট হয়ে গেছে যে হবে, শুনানি হবে এবং ছাত্ররা ন্যায় বিচার পাবে, তখনও কিন্তু এই কিনা
কমপ্লিট ব্লকেড নাকি জানি এটা প্রত্যাহার করলেও কিন্তু এই বিলম্বটা কেবল সরকারি দল বা সরকার করছে তা না, কিন্তু ততদিনে তো কয়েকটি জীবন ঝরে আমি বলছি এর বাকিগুলা মানে সবচেয়ে বেশি জীবন গেছে ওই ঘোষণার এরপরের দিন। কিন্তু এর আগে ধরুন প্রথম দিনে যে 6টি জীবন, তাই কি খুব কম? আমি তো বলছি একটা জীবনও, আপনি তো অন্যদিকে যাচ্ছেন কথাটা নিয়ে। আমি বলতেছি যখন বিলম্ব করছে সরকারকে দায়ী করতেছি, কিন্তু সরকার যখন বলল যে এটা রোববারে শুরু হবে, হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ শুনানি হবে, তখনও যদি আন্দোলনকারীরা বলতো যে এই আন্দোলনটা রোববার পর্যন্ত স্থগিত রাখছি, তাইলে কিন্তু এই শুক্রবার শনিবারের লোকগুলো মারা যেত না। তাহলে বিলম্বটা কেবলমাত্র সরকার করছে তা না, আন্দোলনকারীরা যদি ওই তখন তারা বলেছেন যেহেতু তাদের সহপাঠীদের মৃত্যু হয়েছে এরই মধ্যে, এরপরে ওই মুহূর্তে আর তাদের না ওই মুহূর্তে এইসব কথা বলে দায়িত্ব তাদের নাই বলবেন আপনি। যদি যখন বলা হলো ছাত্ররা অবশ্যই তাদের ন্যায় বিচার পাবে, এবং সরকার থেকেও বলে দেওয়া হলো যে তারা আবেদন করবে একটা সার্টেন অ্যামাউন্ট কোটা সংখ্যা দিয়ে। কিন্তু সেখানে যদি মানে শুক্রবারে যদি বৃহস্পতিবারেও যদি তারা এটাকে স্থগিত করত, তাহলে সবচেয়ে বেশি প্রাণহানি শুক্রবার শনিবারে হয়েছে, সেটাও অন্তত হইতো না। অর্থাৎ বিলম্বটা কেবলমাত্র সরকার করছে বা আওয়ামী লীগ করছে তা না, এই কোটা আন্দোলনকারী বিলম্বের কারণে এটার দায়িত্ব কিন্তু একেবারে তাদের পড়বে না, আপনি মনে করেন না। এইটাকে তাদের আন্দোলনকে উসলে করেই তো অন্য সন্ত্রাসীরা আসলো, এবং তারাই বললো যে এই সন্ত্রাস এই অগ্নিসংযোগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এবং সরকারও তো বলেছেন যে ছাত্রছাত্রীরা আসলে এই অগ্নিসন্ত্রাসের সাথে ওরা নিজেরাই, সরকার কি বলছে তাতে যায় আসা নাই, ওরা নিজেরাই বলছে আমরা এগুলো করি। সরকারের কথা গুরুত্ব দেব না, আমি সরকার যাদের উসিলায় এটা হচ্ছে, সরকারের তরফ থেকে তো বলা হয়েছে ছাত্রছাত্রীরা এই ধ্বংসের সাথে জড়িত নয়। অবশ্যই না, এইভাবে মানে পুলিশকে ঝুলিয়ে রাখা, তারপরে মেট্রো রেল বিশেষ করে ছাত্ররা যেটা ব্যবহার করে, এইটা মানে চাইনিজ কুড়াল দিয়ে তছনছ করে দেওয়া গেলে কোনো ক্রমে ছাত্রদের কাজ না। অনেক ধন্যবাদ, সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।